সিঙ্গাপুরে আপনি যদি দিওয়ালির সময় যান, প্রত্যেকটা ট্রেনের ভেতরে ডিজিটাল পেন্টিং থাকে পুরোটা দেওয়ালির। ব্যক্তিগতভাবে খুব আনন্দ হয় যখন দেখি ওমা আমার দেশের জিনিসটা এখানে আছে এবং মানুষ সেটাকে সেলিব্রেট করছে। থাইল্যান্ডের যে থাই ভাষা তৈরি হয়েছে সংস্কৃত, পালি, তামিল এবং কখনো কখনো দু চারটে বাংলা ভাষাও আমার মনে হয়েছে যে খুব মিল। এইভাবে ভারতবর্ষ যা দিয়েছে পৃথিবীকে তার কিন্তু কোনোটা নেগেটিভ জিনিস নাই। ভেরি ইম্পর্টেন্ট। আপনি দীর্ঘদিন বিদেশে থাকছেন, কর্মসূত্রে হোক বা আপনার গবেষণা সূত্রে হোক বা পারিবারিক সূত্রে হোক। ধরুন আমি যদি জিজ্ঞাসা করি যে শেষ 10 বছরে ইউএস ইউরোপ মিলিয়ে বা গোটা পৃথিবীতে ভারতবর্ষের ইমেজের কি পরিবর্তন হয়েছে, আপনি কি দেখেছেন? আমার কাছে এটা খুব পজিটিভ একটা লক্ষণ। অনেক অন্যরকম একটা জায়গায় আমরা পৌঁছেছি গত 10 বছরে। ভারতের ভেতরে থেকে যেটা আমরা বুঝতে পারি না, বাইরে বেরোলে আপনি বুঝতে পারবেন। ভারতীয় বললে মানুষ কিন্তু শ্রদ্ধার চোখে দেখছে। একদম রিসেন্ট কিছু ঘটনা আপনি যদি বাদ দেন, আমেরিকা ইউরোপের কথা যেখানে বলছেন, সেখানে একদম রিসেন্ট কিছু ঘটনা যেগুলো সব জায়গাতেই হয়ে থাকে আর কি, স্কিন কালার বা সেগুলোকে আমি এই মুহূর্তে ধরছি না, কিন্তু আপনার যেটা সামগ্রিক, আমি যদি বিগার সিনটা দেখতে চাই, বড়ভাবে যদি দেখতে চাই, তাহলে কিন্তু ভারত এখন অনেকটা উপরে। এবং ভারতীয় বোধ, ভারতীয় খাবার, ভারতীয় বস্ত্র, টেক্সটাইলের একটা বিশাল ভূমিকা ভারতের টেক্সটাইলের। কারণ আপনি যে টেক্সটাইল যেভাবে এখানে উৎপন্ন হচ্ছে, যে কোয়ালিটি অফ টেক্সটাইল এবং যে অর্থে আপনি পাচ্ছেন, সারা পৃথিবীতে কোথাও নেই। সারা পৃথিবী না। এই মানের কাপড়, বিশেষ করে সুতিজাত সেই জিনিস বা সিল্ক, এই দুটোতে ভারতের আশেপাশে খুব কম দেশ যারা এত উন্নত মানের কাপড়। বাংলাদেশ কিছুটা আছে, ওই ভারতীয় উপমহাদেশ, মানে আপনি ভারতীয় উপমহাদেশ, এই রিজিয়নটাকে ধরে নিই যদি, সেটা 3 নম্বর যেটার জন্য ভারতের যোগা এত বেশি ভাবে মানুষকে প্রভাবিত করেছে। মানে একটা সময় ছিল তো প্রচুর হট যোগা স্টুডিও, মানে সেটা এখনো আছে, আমি বলছি না যে এখন নেই, কিন্তু পিওর যোগ যেটা সেটা ব্রিদিং এর হতে পারে, নিঃশ্বাসের, কারণ আমাদের সবকিছুই তো নিঃশ্বাসকে কেন্দ্র করে হচ্ছে, সেটা হতে পারে, বা এমনি যে আমাদের ছোটবেলা থেকে আমরা যেগুলো যোগ ব্যায়াম করতাম, যে বিভিন্ন আসন, যোগাসন, সেই সবের প্রচার এখন সারা পৃথিবীতে খুব ভালোভাবে নিয়েছে। কত মানুষ যে এর দ্বারা প্রভাবিত। আমার প্রচুর, মানে যেহেতু আমি ন্যাশনাল মিউজিয়াম ভলেন্টিয়ারে রয়েছি এবং সেখানে আমাদের প্রায় 35টি দেশের, বিভিন্ন দেশের মানুষ সেখানকার সদস্য বা সদস্যা, তো তাদের কাছ থেকে যখন শুনি না, আমার খুব আনন্দ হয় যে আমরা এই যোগা ক্লাসে যাচ্ছি, এতে করে আমি খুব ভালো আছি। হ্যাঁ, তোমাদের দেশের এই যোগাটা করে আমার এই কোমরের এটা ভালো হয়ে গেছে, বা এই যে মানে ধরুন এগুলো খুব কমন একটা শারীরিক প্রতিবন্ধকতা এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের। এমনকি আপনি ইউরোপ আমেরিকাতে যান, দেখবেন কত ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে। আমি এটা কোনো মানে ধর্মের বেসিসে বলছি না, হেলথ ইস্যুর জন্য, হেলথ, শরীরকে কিভাবে ভালো রাখতে হবে, তাতে ভারতের যা অবদান, যদি আমরা ভারতীয় কালচার, ভারতীয় সভ্যতার যে অবদান, যদি সেটা আপনি সুশ্রত থেকে ধরেন, বিদেশে সুশ্রতকে যদি ধরেন, আপনি দেখুন সার্ন, যেটা সুইজারল্যান্ডে এত বড় একটা পরমাণু নয়, মানে বৈজ্ঞানিক কেন্দ্র, যারা পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে কি হচ্ছে বিগ ব্যাং থিওরি নিয়ে করছে, তার এক্সপেরিমেন্ট করছে, তাদের প্রবেশ পথে তারা নটরাজ শিবকে রাখছে। রাইট, তাই বিশাল, আপনি দেখবেন, আপনি সার্চ করলেই পাবেন। শার্নের একটা এক্সপেরিমেন্ট একটা সময় পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল, যে ওই এক্সপেরিমেন্টটা শুরু হলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বা ইত্যাদি ইত্যাদি। এখন ওনাদের প্রবেশ পথে বৈজ্ঞানিকেরা রোজ ঢুকছেন নটরাজকে শ্রদ্ধা জানিয়ে। কারণ কি?
বলছে নটরাজের পাশের যে রিংটা, অগ্নির যে বলয়, হুম, সেই অগ্নিতত্ত্ব সৃষ্টির মূলে। সৃষ্টির মূলে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি যোগাতে চলে গেলেন। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে, আমি একটা মেয়েকে জানি ব্যক্তিগতভাবে, যে ইন্দোনেশিয়ার, সে এসেছিল শান্তিনিকেতনে। সে বলছে যে তোমাদের যে গানের সুর, এই যে এত বৈচিত্র্য পৃথিবীর খুব কম দেশে আছে। আছে প্রত্যেকটা দেশকে, আমি হুম, কোনো দেশকে হুম। ছোট করছি না, প্রত্যেকটা দেশ তার নিজস্ব সম্ভারে পূর্ণ, কিন্তু তার সাথে সাথে ভারতীয় এই সম্ভারটা মানুষের কাছে, আমরা তো আমাদের কথাটা ঠিকভাবে বলতে পারিনি। একদমই তাই, এই একদমই গত তাই। 10 বছরে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমরা আমাদের কথাটা আস্তে আস্তে করে হলেও বলতে শিখেছি। হুম, এবং এই যে ধরুন বিভিন্ন প্রদেশের যে ট্র্যাডিশনাল আর্ট ওয়ার্ক, হুম। স্বামীজি যেটা বলেছিলেন সিস্টার নিবেদিতাকে, যেটার কারণে আমার এই উড়িষ্যার পটচিত্রের গবেষণা শুরু, যে তুমি সন্তান হারিয়ে গেলে একজন মা যে আকুতি নিয়ে তাকে খুঁজে বার করে, তুমি সেই আকুতি নিয়ে ভারত শিল্পকে খুঁজে বার করো। শুধু বার করো না, শুধু থেমে যেও না সেখানে, তাকে তুমি প্রতিষ্ঠা করো। হুম, নিবেদিতা তা করেছিলেন। অজন্তার ছবি আমরা জানতে পারতাম না যদি না নিবেদিতা সেগুলোকে আঁকিয়ে রাখতেন নন্দলাল বসুকে দিয়ে, অসিতবাবুকে দিয়ে। তো তার ফলে এই যে শিল্প চেতনা, আজকে দেখুন আমাদের ডোকরা, যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে এইসব জায়গায় যদি আমাদের বালুচরী শাড়ি যেরকম রয়েছে, হুম। তেমনি তো সারা ভারতবর্ষের, তো ওই যে আপনাকে বলছিলাম মণিমাণিক্যটা কিরকম, প্রত্যেকটা স্টেট তাদের নিজস্ব আলাদা আলাদা টেক্সটাইল বোনার দক্ষতা, হুম। তাদের নিজস্ব আলাদা আলাদা ছবি তৈরি করার দক্ষতা, এগুলো আমাদেরকে ব্রিটিশ শেখায়নি, এগুলো আমাদের। আমাদের এগুলো তোমরা কেউ আমাদের শেখাওনি, এগুলো আমাদের। এগুলো কিন্তু আমরা দেশের বাইরে নিয়ে যেতে পারিনি, যেটা এই গত 10 বছরে প্রচুর হ্যান্ডলুম এবং ট্র্যাডিশনাল আর্ট যেটা হুম। আমাদের, সেই শিল্পকলা কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে। সেটা ধরুন ব্যুরোক্র্যাট লেভেলে উপহার দেওয়ার জন্য হতে পারে, সেটা একটা যেরকম জায়গা। এবার তাতে কি হচ্ছে, স্বামীজি একটা খুব দামি কথা বলতেন। স্বামীজি বলতেন, ধরো যদি কোনো দেশের বা কোনো রাজ্যের রাজা যদি তোমার জিনিসটাকে গ্রহণ করে, তাহলে কিন্তু খুব সহজে সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করবে, কারণ হি ইজ দ্য লিডার। এবার লিডার যদি বলে যে আচ্ছা আমাকে ভারতবর্ষ থেকে একটা মধুবনীর পেন্টিং দেয়া হয়েছে, কি কাশ্মীরের একটা শাল দেয়া হয়েছে, কি সাউথের একটা কোনো শাড়ি দেয়া হয়েছে, সারা পৃথিবী সার্চ করবে এখন যেটার কি নাম, কে তৈরি করছে। তো এই যে ধরুন আজকে কোলাপুরি চটিটা, হুম, কোলাপুরি চটিটা কি হলো? কোলাপুরি চটিটা তো আগে কেউ জানতো না যে এটা কারা, কোলাপুরে কে তৈরি করছে, কি পয়সায় পাওয়া যাচ্ছে। এটা যখন বিদেশের একটা অত বড় র্যাম্পে ফ্যাশন দুনিয়াতে যখন পরে হাঁটছে বা সেই ব্যাগ ইউজ করছে এবং তার 1 লক্ষ টাকা দাম হচ্ছে, তখন মানুষ প্রতিবাদ করছে যে এই জিনিসটা তো তৈরি হচ্ছে এখানে, এখানে এই দামে পাওয়া যাচ্ছে, যে শিল্পীরা করছে তাদের কাছে আপনারা যান। তাহলে অ্যাটলিস্ট এগুলোও তো হচ্ছে। হুম, তার ফলে ভারতের গত 10 বছরে আমি আশাবাদী হুম, ব্যক্তিগতভাবে। হুম। দেখুন অনেক চেঞ্জ হবে, সেটা তো আরো আমাদের, চেঞ্জ হবে, আরো সেটা তো পজিটিভ হবে। হ্যাঁ, সেটা তো আমাদের জীবনের নিয়ম। হ্যাঁ, জীবনের নিয়ম এবং আমাদের ইকোনমি যেহেতু ইকোনমি বাড়ছে, চেঞ্জ প্রভাব হচ্ছে, বাড়ছে। হ্যাঁ বাড়ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ হয় যখন দেখি ওমা আমার দেশের জিনিসটা এখানে আছে, এবং মানুষ সেটাকে মানুষ এটাকে সেলিব্রেট করছে। সেলিব্রেট করছে। আজকে দিওয়ালি বলুন, দিওয়ালি কি বিশালভাবে সেলিব্রেট হচ্ছে পৃথিবীতে। এটা কোনো গল্প কথা নয়, এটা বাস্তব। এআই এর কাজ নয়। আপনি সিঙ্গাপুরের কথা বলছিলেন, হুম, হুম। সিঙ্গাপুরে আপনি যদি দিওয়ালির সময় যান, প্রত্যেকটা ট্রেনের ভেতরে ডিজিটাল পেন্টিং থাকে পুরোটা দেওয়ালির, পুরো ট্রেনগুলো। আচ্ছা, আপনি আমি যদি তো আপনি দিওয়ালির যদি সময় যাইনি। হ্যাঁ যদি যান তাহলে আপনি দেখতে পাবেন। ইভেন আমি সিঙ্গাপুরের মেট্রোতে আপনার সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ওদের বোর্ডে স্টেশনগুলোর নাম লেখা কারণ দেখেছি। অনেক বেশি
দক্ষিণ ভারতীয় মানুষ ওই দেশে আছেন। একদমই তাই। কারণ মানে আমি ওটা দেখে প্রথমে একটু অবাক হয়ে গেছিলাম, আমি হ্যাঁ। ফার্স্টে ভাবছিলাম যে এটা আমাদেরই দেশের ল্যাঙ্গুয়েজ বা ইত্যাদি ইত্যাদি। তারপরে আমাকে একজন বললো যে না, তামিলে লেখা থাকে তামিলে ওখানে, লেখা, হ্যাঁ, মানে কারণ ইংরাজির সাথে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে তামিলে লেখা থাকে। তামিলে লেখা রয়েছে। তাহলে ভাবুন, আমি যদি বলি আমার প্রভাব এটাও তো নেই, এটাই তো একটা সফট এটা পাওয়ার। তো একটা বিরাট সফট পাওয়ার। আচ্ছা, আপনি বলছেন, আমি বলছি সংস্কৃত ভাষা, হুম সংস্কৃত আমরা পড়া বন্ধ করে দিয়েছি, সেটা অনেক কারণ, আমি সে পেছনে যেতে চাইছি না, কিন্তু সংস্কৃত ভাষাকে কেন্দ্র করে পৃথিবীর দেশের, অন্যান্য দেশের কত দেশের ভাষা তৈরি হয়েছে। হুম থাইল্যান্ডের যে থাই ভাষা তৈরি হয়েছে সংস্কৃত, পালি, তামিল এবং কখনো কখনো দু চারটে বাংলা ভাষাও আমার মনে হয়েছে যে খুব মিল, এইভাবে। হ্যাঁ, মানে আমার ওখানকার মেট্রো স্টেশনের নাম দেখো অদ্ভুত লেগেছিল, যে অশোক মন্ত্রী রোড। অশোক মন্ত্রী, সেটা হচ্ছে রাজা অশোকের, সম্রাট অশোকের হুম। বুদ্ধিস্ট কান্ট্রি হিসেবে একটা বড় প্রভাব আছে। ওদের অনেক বিল্ডিং এর নাম, অনেক ওটা রিয়েল, কি এই সম্রাট অশোকের নামই? একদম একদম। আচ্ছা যেহেতু বুদ্ধিজমকে ওনার দ্বারা ওনার হ্যাঁ সন্তানেরা হ্যাঁ অনেকটা হ্যাঁ বেশি হ্যাঁ স্প্রেড হ্যাঁ। করেছিল, সেই আচ্ছা, হিসেবে তাহলে ভাবুন এটাও কিন্তু একটা প্রভাব। বিরাট, বুদ্ধিজমের একটা বিরাট প্রভাব। হুম। ভারতবর্ষ দেখুন, ভারতকে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সেটা কথা নয়, সেটা তো মানুষকে আজকে কর্মসূত্রে, কাজের সূত্রে যেতে হচ্ছে, কিন্তু যেটা আমার খুব আনন্দ হচ্ছে বা আমাদের খুব ভালো লাগে, ভারতবর্ষ যা দিয়েছে পৃথিবীকে, তার কিন্তু কোনোটা নেগেটিভ জিনিস দেয়নি। ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা। আমি নতুন জেনারেশনদেরকেও বলি যে তোমরা আমাদের দেশে কি দোষ আছে সেগুলোকে না ভেবে বা না বলে যদি আমরা একটু ভাবি, দেখুন দোষ প্রত্যেকটা দেশের আছে, হুম। কিছু না কিছু, অ্যান্ড অ্যাজ পার রাজনৈতিক এজেন্ডা সেটা চলতেই থাকবে, কখনো কমবে কখনো বাড়বে, কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় বসে ভাবি যে আচ্ছা, আমাদের দেশ থেকে বুদ্ধের ওই মতবাদ পৃথিবীর এত দেশে গেছে, আমাদের দেশ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ যেটা ইটার্নাল ভারত বলে, যেটা সনাতন ভারত বলে, যেটা যার আগে বৈদিক ভারতও ছিল, আপনি যদি ইন্দোনেশিয়ার কিছু রিচুয়ালস দেখেন, দেখবেন তাতে বৈদিক রিচুয়ালসের সঙ্গে মিল রয়েছে। হুম যদি আপনি আরো অন্যান্য দেশে, মানে ইভেন আমি খুব, এটা খুব ইন্টারেস্টিং, আমি কিছুদিন আগেই গেছিলাম হচ্ছে আপনার স্কটল্যান্ডে। তো স্কটল্যান্ডে ওখান থেকে একটা ছোট্ট শহর আছে যেখানে আপনাকে নৌকা করে বা জাহাজে করে যেতে হবে। সেই ছোট্ট শহরটায় বোধহয় গোটা 20 বাড়ি আছে, একটা ফিশিং ভিলেজ, ঠিক আছে, গোটা 20 লাল নীল সুন্দর, মানে আপনি বহু দূর থেকে দেখতে পাবেন যে ওই গ্রামটা এত সুন্দর, ছবি আমাদের পিকচার পোস্ট কার্ডের মতন মনে হয়। ওদের একটা ছোট্ট মিউজিয়াম আছে। এইটাও আমার মানে এখন কথা প্রসঙ্গে মনে হলো, মিউজিয়াম করাটা খুব দরকার, কারণ আমরা থাইল্যান্ডে দেখছি একটা ওইটুকু ছোট দেশ, মানে ধরুন থাইল্যান্ডের আয়তনটাই পশ্চিমবঙ্গের অর্ধেকটা নিয়ে, বা ম্যাপটাও যদি আপনি ভালো করে দেখেন দেখবেন যে থাইল্যান্ডকে দেখতে কিরকম, ওই পশ্চিমবঙ্গের অর্ধেক আর বিহারের অর্ধেক মিলে এইরকম একটা ব্যাপার, একটা এইটুকু ছোট দেশ, তার 48টা ন্যাশনাল মিউজিয়াম। হুম ধরুন আমার শ্রীরামপুর, কি বর্ধমান, কি চন্দননগর, এদের প্রত্যেকের একটা ইতিহাস আছে তো। হুম চন্দননগরের কি প্রাচীন ইতিহাস ভাবুন। বিশাল ইতিহাস। আমার শ্বশুরবাড়ি আদিসপ্তগ্রামের পাশে মগরা, আদিসপ্তগ্রামের কি বিরাট ইতিহাস। সেই বেহুলা লক্ষিন্দরের। বেহুলা লক্ষিন্দর, আজকে আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি বাণিজ্য হতো সপ্তগাঁও দিয়ে, এটা সপ্তগ্রাম। হ্যাঁ, আমাদের কোনো মিউজিয়াম নেই, আমাদের কোনো ডকুমেন্টেশন নেই যে কারা তখন ছিলেন। বঙ্কিমচন্দ্র একবার দুঃখ করে বলেছিলেন যে বাঙালির ইতিহাস বলে কিছু নাই, ইংরেজ মাছি মারিলেও লিখিয়া রাখে। লিখিয়া রাখে, এটা দেখুন কত বড় কথাটা দেখুন। আজকে আমি সেটা ওই স্কটল্যান্ডের ওই ছোট্ট গ্রামে গিয়ে দেখছি, তাদের একটা ছোট্ট মিউজিয়াম রয়েছে, এবং সেই মিউজিয়ামে আমি একটা ছবি পেলাম, মানে গ্রামে ছোট মিউজিয়াম, গ্রামে ছোট এটা মিউজিয়াম, এটা খুব কি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, মানে আমরা ভাবতেই পারি না আমাদের গ্রামে গ্রামে কোনো একটা ছোট মিউজিয়াম মিউজিয়াম থাকবে। হবে, রাইট? আচ্ছা ধরুন বিষ্ণুপুরের মতন জায়গাতে গিয়েও আমার চোখ দিয়ে জল এসে গেছিল তার মিউজিয়ামকে দেখে। আমি জানি না এই মুহূর্তে কি অবস্থা আছে, কিন্তু এটা আমি বলছি 2020 কথা, যে
সেইভাবে ডিসপ্লে নেই, সেইভাবে আলোর ব্যবস্থা নেই, সেইভাবে ডকুমেন্টেশন নেই। ওইটুকু একটা ছোট্ট ঘর, তার মধ্যে আমি একটা ছবি পেলাম যেটায় দেখাচ্ছে যে প্রাচীন যে ক্রস খ্রিস্টানিটির, সেই প্রাচীন ক্রসের নিচের যে চিহ্নগুলো, সেগুলোর সঙ্গে আমাদের স্বস্তিকা চিহ্ন, তার কত মিল। তার ডকুমেন্টেশন প্রয়োজন। হুম উইদাউট ডকুমেন্টেশন, আমি এই যে আজকে ধরুন রামায়ণ মহাভারত নিয়ে যে তর্কই হোক না কেন, হুম আমাদের যদি প্রপার ডকুমেন্টেশন থাকতো, যে যুগে যে সরকারি তাহলে আজকে এত প্রশ্ন উঠতো না। আজকে আমি জানি আমার 2 ভাইয়ের মতন গবেষক, তারা মোগলমারি নিয়ে কাজ করছে। আমাদের এই মেদিনীপুরের দিকে যে বৌদ্ধ স্তূপ ছিল মোগলমারি, সেই স্তূপ নিয়ে কাজ করছে। তো ওদের সাথে কথা বলে আমি যখন জিজ্ঞেস করতাম যে আচ্ছা এই মোগলমারি স্তূপের কথা কেন লোকে জানলো না, কেন, মানে কিছু তো থাকবে। হুম তো আমাকে বলছে, দিদি আমরা যখন রিসার্চ করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঢিবি রয়েছে, যে খনামিহিরের ঢিবি, আমাদের চন্দ্রকেতুগড়, আমরা ডকুমেন্টেশন করিনি। চন্দ্রকেতুগড় আমাদের এত প্রাচীন সভ্যতার অংশ। আমাদের পোর্টগুলো, আমাদের যে পোর্ট থেকে আজকে যে আপনি বলছেন সারা পৃথিবীতে কিভাবে ছড়ালো, তার তো একটা মূল অংশ হচ্ছে আমাদের যে নৌ ব্যবস্থা ছিল। হ্যাঁ, কারণ তখন তো ফ্লাইট ছিল না, নৌকা করে নৌকা যাতায়াত করে। করতো। তার মানে এই যে ধরুন, আমি এখানে একটা বড় বিষয় আছে, আমি এটা নিয়েও ভাবতাম, এই যে প্রচলিত আছে যে 1400 সাল নাগাদ ইউরোপ থেকে ভারতবর্ষ আবিষ্কার করা হলো রুট, অ্যাকচুয়ালি তার আগে থেকেই যাতায়াত ছিল। তার আগে থেকে ওনারা যখন আমাদের দেশে এসছেন, তার অনেক আগে থেকে আমরা ওই সব আমরাও দেশে ওদের- চলে গেছি। হুম, গেছি বলেই রোমেতে যে চিরুনি পাওয়া যায় পম্পেইতে, সেই চিরুনির হ্যান্ডেলে ভারতীয় সাঁচি স্তূপের নর্তকী রয়েছে। এই যে ইজিপ্টের যেসব ফারাওরা বা রাজারা বা রোমান সাম্রাজ্ঞীরা মসলিন পরতেন, সমস্ত সুতির মসলিন কাপড় এখান থেকে বাংলাদেশ, এখনকার বাংলাদেশ, মানে তখনকার ভারত, বাংলা তখন বৃহত্তর ভারত, দ্য বেঙ্গল। হ্যাঁ, দ্য বেঙ্গল থেকে যেত। হুম, তাহলে আমাদের কাছে এই পোর্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমরা গেছিলাম, আমি এই গবেষণার কাজ এবং এর পুরো ক্রেডিট আমার স্বামীর, মানে ওর সহায়তাতেই আমার এই ধরুন আজকে একটা বই যে লিখছি, সে বইটা লেখাটা তো আমি তো কোনো গভর্নমেন্টের বা কোনো অর্গানাইজেশনের থেকে করছি না, কিন্তু শুধু সেই লেখাটা বা বই ছাপানোটা নয়, ধরুন আমি 8টা দেশে ঘুরছি, আমি তো ফিল্ড ওয়ার্ক করছি, আমি তো Right. পর্যবেক্ষণ করছি, আমি তো কোথাও বসে কাজ করছি না। তাহলে এতে একটা বিশাল খরচ বলুন, একটা বিরাট ব্যবস্থা বলুন, এগুলো সমস্ত আমার স্বামী প্রতাপের জন্য। ওর সহায়তা ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। এই নিশ্চয়ই। মানুষটা আমাকে সবসময় সাহায্য করে গেছে। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে এই বিষয়ে উৎসাহ দিয়েছে, আমার ছেলেমেয়েরা আমাকে এই বিষয়ে উৎসাহ দিয়েছে। তো আমরা একটা জায়গায় গেছিলাম ইন্দোনেশিয়াতে। সে জায়গাটা হচ্ছে যোগজাকার্তা থেকে আরো ভেতরে যেতে হবে। হুম। তো সেখানে মাজাপহিত বংশ ছিল। হুম। আমরা কজন মাজাপহিতের নাম জানি? আমরা চোল রাজাদের নাম জানি, আমরা পল্লবদের নাম জানি, আমরা মাজাপহিতের নাম জানি না। হুম, কিন্তু মাজাপহিত বংশ 9ম শতাব্দী থেকে 1400-1500 শতাব্দী অব্দি এক বিশাল হিন্দু সাম্রাজ্য ছিল 500 বছর প্রায়। ইন্দোনেশিয়াতে। এবার কেন আমার লাগলো, আমরা মাজাপহিতে গিয়ে ওদের ধ্বংসাবশেষ খুব সুন্দর করে ওরা রেখেছে এবং মিউজিয়াম করে রাখা আছে। সেইখানে একটি মন্দির, আমি আপনাকে ছবি পাঠাবো, সেই মন্দিরের যে স্ট্রাকচার আর আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়ার যে সোনাদেউল যে মন্দির, একদম এক। আমার না দেখে কিছুক্ষণ আমি মানে আনন্দ করব না চোখ দিয়ে জল আসছিল, মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কোন ফিলিংসটাকে বেশি গুরুত্ব দেব, যে আমার সভ্যতা এত দূর অবধি ছিল সেটাকে দেবো, না আমার সভ্যতাকে কেউ জানলো না সেটাকে দেবো। কেন জানলাম না আমরা? কেন কেউ পড়ালো না আমাদেরকে? যে কেন? সেই কারণে আমরা দেশাত্মবোধটাকে বুঝতে পারি না। আমাদের গর্ব হয় না, আমাদের গর্ব হয় না, আমরা আমাদের থেকে অনেক বেশি, আমাদের যে ব্রিটিশ বা মুঘল বলে গেল সেটাই আমরা মানলাম, কিন্তু কারণ আমাদের সেই ইতিহাসটা পড়তে দেওয়া হয়নি।
সেই ইতিহাস বই লেখেননি, রমেশবাবুর বই পড়ুন, আপনি সেই ইতিহাস পাবেন। আজকে রমেশবাবু বইটা যদি না থাকতো, আমার এই গবেষণার কাজেও অনেক বাধা হতো। কারণ আমি এত তথ্য, আমি ওনারটা পড়ার পর তো জায়গাগুলো গেছি, আমি যে তো এখানে গিয়ে এখানে গিয়ে ছিল, হ্যাঁ, যে গিয়ে গিয়ে খুঁজে বার করেছি। এবার সেটা বার করতে গিয়ে আমি আরো অনেক আরো তথ্য বেশি পেয়েছি। তথ্য। আমি যদি আপনাকে বলি, আপনি দেখবেন রামায়ণ আছে ভিয়েতনামে, প্রত্যেকটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির রামায়ণ আছে। হুম। থাইল্যান্ডের রামায়ণ রামাকিয়েন, হুম। রামাকীর্তি কম্বোডিয়ার, কাকাবিন রামায়ণা ইন্দোনেশিয়ার, প্রালাক প্রালাম লাওসের, মালয়েশিয়ার মহারাদিয়া লাবণা। এগুলো রামায়ণের এক একটা দেশের ভার্সন। ভার্সন, রামায়ণের এক আচ্ছা, একটা দেশের ভার্সন। তো মানে ভিয়েতনাম ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ ওদের এগুলো। লোকাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। এবং বার্মার সাথে তো আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা যারা পুরনো বাংলা সিনেমা দেখে মানুষ হয়েছি, তারা আমরা সবাই জানি আমাদের শরৎচন্দ্রের গল্পেরও অর্ধেক ক্যারেক্টার থাকতো রেঙ্গুন। হুম। আচ্ছা, আমাদের বহু সিনেমা আর্টিস্ট, বহু আমাদের স্বাধীনতা সংগ্রামী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আর্মি, আইএনএ, আইএনএ, সুভাষ সব চন্দ্র বসু সুভাষ পুরো বাবু, জড়িয়ে আমাদের পুরো রেঙ্গুন। জড়িয়ে। আমরা কোনদিন জানতে পেরেছি সেই বার্মার 13টা রামায়ণ আছে, 13টা ভার্সন। 13 ধরনের রামায়ণ আছে। মানে নৃত্যনাট্যে, নাটকে, লিটারেচারে কত যুগ আগে থেকে ওখানকার নাথ লুয়াং বলে একটি মন্দির আছে, 10ম শতাব্দীর। সেই সব মন্দিরে বিষ্ণুর আরাধনা হয়। বিষ্ণুর অবতার রাম, তাদের মন্দিরে খোদাই করা রয়েছে সেই সব রামায়ণের গল্প। চম্পা সভ্যতা কেউ আমাদের বলে না। চম্পা সিভিলাইজেশন কোথাকার? ভিয়েতনামের। সেই চম্পা সভ্যতা 1400 বছরের ভারতীয় সভ্যতা, 1400 বছরের, ওয়ান অফ দ্য মোস্ট প্রসপারাস সিভিলাইজেশন অফ সাউথ ইস্ট এশিয়া। সেই চম্পাতে যদি আপনি এখনো যান, সেখানকার মানুষরা নিজেদেরকে চ্যাম বলে, CHAM, চ্যাম। আচ্ছা। তারা কোথা থেকে গেছিল? তারা গেছিল বাংলা আর বিহার থেকে। ওকে। তাদের রাজারা নিজেদেরকে গঙ্গ রাজা বলতো, গঙ্গা প্রীতি তাদের এত ছিল। আপনি চম্পায় গেলে দেখতে পাবেন, আপনি দানাং মিউজিয়ামে যান, আপনি ট্রাকাউতে যান, আপনি অজস্র মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাবেন, যেগুলোর গঠন শৈলী আমাদের যে বাংলার যে, আমাদের তো চালার মন্দির বেশি, সেরাম মন্দিরও আছে, আবার নাগরা স্টাইলে উড়িষ্যার মতন মন্দিরও আছে। হুম। তাদের দুর্গা আছে। আমি এখন রিসেন্ট যে রিসার্চ করছি মহিষাসুরমর্দিনী দুর্গা নিয়ে, তাদের নিজস্ব দুর্গা রয়েছে। উমা, পার্বতী, শিব, সরস্বতী সবাই রয়েছে। অর্থাৎ আমাদের সভ্যতা বা সংস্কৃতির বিস্তার আমরা যতটা ভাবি, বাস্তবে তার থেকে অনেকটা বেশি। অনেক বেশি, অনেক বেশি শুধু নয়, মানে কি বলবো আপনাকে, এটাকে বলা যেতে পারে অনেক গভীরে প্রথিত।